বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমেই আমার পক্ষ থেকে, আমার স্ত্রী এবং আমার সাথে যারা এসছেন ঢাকা থেকে, আমরা যারা এসেছি সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রবাসী ভাই বোনেরা, আমি যতটুকু বুঝতে পারছি এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন। আপনারা এখানে অনেকে বেশ হয়তো অনেক দিন ধরে আছেন। আমার কাছে প্লেনে এই কাগজটা দেওয়া হয়েছে, এখানে একটা ড্রাফটিং আছে যে এই অনুষ্ঠানটিতে কি বলবো আমি। আপনারা আপনাদের চোখের সামনেই এখানে আমার কাছে একজন এটা দিয়ে গেল। তা কথার ফাঁকে যখন ওখানে ওনারা কথা বলছিলেন, দোয়া হচ্ছিল, আমি এই ফাঁকে একটু দেখলাম। আমার কাছে দেখে মনে হলো যে এই কাগজটি আমি পড়তে চাইছি না, আমি পড়তে চাইছি না। আমি এতগুলো বাংলাদেশি যখন আমার সামনে আছে, আপনারা যারা এখানে বিভিন্ন কারণে এই দেশে আছেন, আপনাদের সাথে আমি আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হয় আজকে বোধহয় সেটাই বোধহয় উপযুক্ত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যখন এখানে আছেন, আপনারা যেমন দেশের এখানে থেকে কষ্ট করে যেই কষ্টটা করছেন তার বিনিময়ে যেই অর্থটি পাচ্ছেন এবং সেটি যখন দেশে পাঠাচ্ছেন, সেটা যেমন বাংলাদেশের জন্য উপকার হচ্ছে, ঠিক এই দেশটিকে গড়তেও কিন্তু আপনারা সাহায্য করছেন, এই দেশটিকে গড়ে ওঠার জন্যও কিন্তু আপনারা কাজ করছেন। অর্থাৎ আপনারা একসাথে কিন্তু ওই নেবে বলা যায় দুটো দেশ গড়ে তুলছেন ধীরে ধীরে। এক নিজের দেশ, দুই যে দেশে আপনারা আছেন সে দেশটি। আসার সময় আমি লাস্ট এসেছিলাম এখানে 2014 সালে, 2014-তে আমি কোকুকে দেখতে এসেছিলাম, আমার ছোট ভাইকে ওইখানে ছিল। তারপরে আমার আর আসার সুযোগ হয়নি। আমি যখন আজকে আসছি, অনেক কিছুর সাথে একটা জিনিস আমার চোখে খুব পড়লো। রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে, রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ঢাকা থেকে। শুধু ঢাকাই বা বলি কেন, বাংলাদেশের কম বেশি সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত যখন আসলাম, দেখুন এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমরা কেন দেশে পারবো না? আমি এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, আমাদের আরো বাংলাদেশি ভাইরা, প্রবাসী ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, সবাই যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। হয়তো আমাদেরকে আরেকটু পরিকল্পনা করতে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমি সেরকম বিষয় থেকে আজকে আপনাদের সামনে আমি কতগুলো কথা তুলে ধরতে চাই, আমাদের কিছু চিন্তা ভাবনা। যেমন প্রথমে যদি ধরি যে এই যে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে গত নির্বাচনে আমরা যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে জয়যুক্ত হলাম, প্রথম যে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন, তার মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে প্রথম দুই একজনের মধ্যে উনি একজন। এবং উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, সেই আমন্ত্রণেই আজকে এখানে এসেছি। কালকে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে, ওনার সাথে আমরা কথা বলবো। আমি জানি এখানে অনেকেই জানতে চাচ্ছেন হয়তো কি কি কথা হতে পারে।
এটি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা কিছু বিষয়ে কথা বলবো। এখানে প্রথমেই মালয়েশিয়া বলে যে বিষয়টি আছে, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন অনেক দিন ধরে। যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে, জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। একই সাথে কিন্তু আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এইগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। অর্থাৎ আমরা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চাইছি না। আমরা যেটা জানি, মালয়েশিয়া বললেই আমরা মনে করি যে ঠিক আছে শ্রমিক, এই শ্রমিকদেরকেও আমরা চাইছি যে পরবর্তীতে যারা আসবে শ্রমিক, ওনাদেরকেও আমরা চাইছি শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে আছে দেশ থেকে সবাই শ্রমিক। ইভেন আমিও একজন শ্রমিক, আমি যখন কাজ করছি আমিও শ্রমিক, হয়তো ডিফারেন্ট প্যাটার্নের শ্রমিক, কিন্তু আমিও একজন শ্রমিক। কাজেই বাংলাদেশ থেকে যারা আসবেন, সেটা মালয়েশিয়া হোক, পৃথিবীর অন্য কোনো দেশে হোক, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাইছি। এই যে এখান থেকে আমি চায়নাতে যে যাব, এখান থেকে সেখানে তাদের সাথে আলাপ করব, এখানে মালয়েশিয়ানদের সাথে আলাপ করব। এর মধ্যে আমাদের জার্মানদের সাথে আলাপ হয়েছে, জাপানিজদের সাথে আলাপ হয়েছে, আমাদের ব্রিটিশদের সাথে আলাপ হয়েছে। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলো আমরা ডেভেলপ করতে চাই, এগুলোকে আমরা আপগ্রেড করতে চাই। কি আপগ্রেড করতে চাই? আমরা কাজ করছি, আমরা বের করার চেষ্টা করছি যে আমাদের দেশের প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই 1.5 কোটি মানুষগুলো সাধারণত কি ধরনের কাজ করছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি সেগুলো, সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে রেডি করব। যেমন ধরেন, আমরা যদি জাপানের কথা ধরি, জাপানিজদের সাথে আমাদের যেটা কথা হয়েছে, তারা তাদের দেশে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, এখান থেকে তো খুব বেশি দূরে না, তাদের দেশের পপুলেশন কিন্তু এখন মাইনাসের দিকে, অর্থাৎ তাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম বা ইয়াং মানুষের সংখ্যা কম, তাদের দেশে কমে যাচ্ছে ধীরে ধীরে। ফলে তাদের বড় দুটো সমস্যা দেখা দিচ্ছে। এক, তাদের যে কৃষি জমিগুলো আছে, এই কৃষি জমিগুলোতে তাদের কাজ করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তার পাচ্ছে না। 2, যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তাদের একটা সমস্যা হচ্ছে তাদের কেয়ারটেকার তারা পাচ্ছে না। বয়স্ক মানুষদেরকে যে লুক আফটার করতে হবে, তাদের মিল ফ্যাক্টরিতে হয়তো রোবট কাজ করছে, কিন্তু রোবট তো আর মানুষকে ওইভাবে টেক কেয়ার করতে পারে না। মানুষের তো হিউম্যান টাচ দরকার, হিউম্যান ফিলিংস দরকার, এখন কেয়ারার দরকার। এখন সেই দেশে যদি আমরা, জাপানে যদি আমরা মানুষ এমনি দিতে চেষ্টা করি, তাহলে কিন্তু তারা নিতে পারবে না। কারণ জাপান, আপনারা জানেন, আমরা মোটামুটি জানি, একটু কনজারভেটিভ সোসাইটি 1 নম্বর। এবং জাপানিজ লোকজন সাধারণত জাপানিজ তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলে না। তো এখন আমরা যদি সেখানে মানুষ পাঠাই, তাহলে যেটা আমাদের করতে হবে, তাদের কালচার মিনিমাম একটা ট্রেনিং দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, তাদের ফার্মিংটা কি টাইপের হয় সেটা ট্রেনিং দিতে হবে। তৃতীয়ত, হেলথ কেয়ারের যেটা, তাদের কাজটা কি হবে, শুধু পাঠিয়ে দিলে তো হবে না। যদি পুরুষ হোক নারী হোক, যদি হেলথ কেয়ারের হিসাবে যায়, হেলথ কেয়ারের মিনিমাম বেসিক কতগুলো ট্রেনিং আছে,
বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, বিভিন্ন ধরনের এলডারলি পেশেন্ট থাকে বা এলডারলি লোকজন থাকে, এক একজনের সবার তো এক রকমের হেলথ কেয়ার লাগে না, বিভিন্ন ক্যাটাগরির আছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ভাষাটা, কাজেই তাদেরকে একটা ভাষা শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। কাজে আমরা সেভাবে করে সাজানোর চেষ্টা করছি, একটু সময় লাগবে, আমরা সেভাবে করে গড়ে তোলার চেষ্টা করছি আমাদের ইনস্টিটিউশনের ভাষাগুলোকে। ঠিক একইভাবে ইউরোপের ক্ষেত্রে বলুন, ইভেন আমরা চেষ্টা করছি আগামী, আমাদের এখানে আমাদের লেবার মিনিস্টার সাহেব আছেন বসে, আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল মানুষ যাবেন তাদেরকে আমরা বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা শিখিয়ে তাদেরকে পাঠাবো, যাতে করে আমি জানি এখানে ঘরে উপস্থিত আপনাদের পরিচিত কেউ আছে কিনা, যদি পরিচিত কেউ থাকে যারা সৌদি আরবে বা কাতারে বা কুয়েতে এইসব দেশে কাজ করে, খেয়াল জিজ্ঞেস করে দেখবেন কথা প্রসঙ্গে যদি পরিচিত কেউ থাকে। অনেক লোক আছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এই 3 দেশ থেকে ধরেন গিয়েছে, 3 জন ব্যক্তি একই সাথে গিয়েছে, কিন্তু ওই 2 দেশের ব্যক্তি দেখবেন প্রমোশন পেয়ে আগে চলে গেছে, অথবা মালিক যে আছে সে একটু প্রায়োরিটি দেয় ওই দেশের। কেন মালিক প্রায়োরিটি দেয়? কারণ তারা ওই ভাষাগুলা শিখে যায় এবং কিছু এথিক্স আদব কায়দা শিখে যায়। একটা ঘটনা আপনাদেরকে বলি, এক সাউদি ভদ্রলোক, সে একজন ইন্ডিয়ানকে, সে তার বাসার তার যে ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুল থেকে আনা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। তার কিন্তু একজন বাংলাদেশিও আছে, কিন্তু বাংলাদেশিকে সে দায়িত্বটা দেয় না, কিন্তু আর সবকিছু মোটামুটি তাকে সুবিধা দিচ্ছে হয়তো। তো একদিন ওই বাংলাদেশি তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বস, আপনি আমাকে বাচ্চাদেরকে দেন না কেন? তো বলে যে, দেখ তুই সবই ভালো, সবকিছু আছে বুঝলাম, কিন্তু তুমি তো ইংরেজি বলতে পারো না, আর ওই যে ইন্ডিয়ানটা আছে ও ইংরেজি বলতে পারে, ফলে যেটা হচ্ছে আমার বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় আসে তখন কিন্তু তারা ওর সাথে কথা বলে, ও তাদের সাথে কথা বলে, ভালো মন্দ সবকিছু কথা বলতে বলতে আসতে পারে, ওদের কোনো সুবিধা অসুবিধা বলতে পারে, কিন্তু তুমি তো সেটা পারছো না, সেই জন্য তোমাকে আমি ওখানে দিচ্ছি না। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে এই সমস্যাগুলো হয়। তো আমরা যদি আমাদের যারা যায় বিভিন্ন, যেমন কাতারে খুব সম্ভব তাই তো, কাতারে না 6,000 ড্রাইভার নেবে, তাদেরকে এখন ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, তাদেরকে একটা বেসিক ইংলিশ ক্লোজ দেওয়া হবে, আর এমনি যেগুলো টেকনিক্যাল ট্রেনিং আছে সেগুলো দেওয়া হবে। তার ফলে আমরা যদি আমাদের মানুষদেরকে এইভাবে প্রস্তুত করে পাঠাতে পারি তাহলে কি হবে, ভ্যালু অ্যাড, অর্থাৎ আপনি তো পরিশ্রম করছেন, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, আপনি পরিশ্রম করছেন, 15 ঘন্টা হোক পরিশ্রম করছেন, কিন্তু আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ট্রেনিং থাকে কোনো, আপনার মধ্যে সেই দক্ষতা যদি থাকে, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে আপনি যদি এখন ঘন্টায় 100 টাকা পান, তখন আপনি ঘন্টায় 300 টাকা পাবেন। সেটা আপনার জন্য লাভ হচ্ছে, আপনার পরিবারের জন্য লাভ হচ্ছে, আর আলটিমেটলি দেশের জন্য তো অবশ্যই লাভ হচ্ছে। তো আমাদের এখন গোলটা হচ্ছে এটা, আমরা বাংলাদেশ থেকে যে সকল দেশে প্রবাসী আমাদের যারা বিভিন্ন ক্যাটাগরির মানুষ যারা যান, আমরা চাচ্ছি এনাদেরকে আমরা এইভাবে ট্রেনিং দিতে, এইভাবে ট্রেনিং দিয়ে পাঠাতে, অর্থাৎ এই সেক্টরটাকে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে। এখন আসলে এটা গেলে সংক্ষেপে একটি বিষয়, আমাদের আরেকটি চিন্তা ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু বিদেশে আছেন, সারাক্ষণ মন তো দেশে পড়েই থাকে সবার, হয়তো অনেকেরই ফ্যামিলি আছে, তারপরেও দেশে মন পড়ে থাকে, হয়তো প্রতি 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অন্তর অন্তর মাঝে মাঝে ফ্যামিলির সাথে হয়তো টুকটাক মেসেজ আদান প্রদান করছেনই আপনারা কম বেশি সবাই। এখন নিশ্চয়ই আপনারা একটা ইনসিডেন্ট বা ঘটনা তো না, একটা অনুষ্ঠান গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর্মি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছে। আর্মি স্টেডিয়ামে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে নিশ্চয়ই দেখেছেন সবাই আর্মি স্টেডিয়াম, সেখানে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেখানে প্রাইমারি স্কুলের বাচ্চাদের একটা ফুটবল খেলা হয়েছে। এই খবরটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, গতকাল হয়েছে, আজকের পত্র থেকে এসছে। এখন আপনারা বলতে পারেন যে এটা কি এমন গুরুত্বপূর্ণ খবর, যারা দেখেছেন বা ডিটেলটা দেখেছেন তাদের হয়তো জানা আছে, সবার না জানা যেহেতু হয়তো নেই, সেই জন্য আমি কথাটা বলি। এই যে অনুষ্ঠানটি হয়েছে, প্রাইমারি গোল্ড কাপ যে ফুটবল টুর্নামেন্টটা হয়েছে, এই অনুষ্ঠানতে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল, 22 লক্ষ বাচ্চা। এবং এই 22 লক্ষ বাচ্চা যে পার্টিসিপেট করেছিল, এখানে ইভেন্ট হয়েছিল 1,23,000টা ইভেন্ট হয়েছিল। আপনারা বলতে পারেন, হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে, ঠিক আছে ভালো কথা হলো, একটা বড় অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, ফুটবল খেলেছে। লক্ষ্য কিন্তু সেটা না, লক্ষ্যটা কিন্তু অন্য জায়গায়। অর্থাৎ দেখুন, একটা সমস্যা, এটা পৃথিবীর অনেক দেশেই আছে, বাংলাদেশেও একটা আছে, এই সমস্যাটা আছে।
এখন এই সমস্যাটাকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং একই সাথে আপনাকে আরো অনেকগুলো পরিকল্পনা চিন্তা করতে হবে। আসুন সমস্যা কি সেটা আমরা তুলে ধরি সংক্ষেপে। সমস্যাটা হচ্ছে ড্রাগের একটা সমস্যা, আপনারা জানেন কম বেশি আমাদের সমাজে আছে। এখন একটা বাচ্চা, সে প্রাইমারি স্কুলের বাচ্চা হোক, সে সেকেন্ডারি স্কুলের বাচ্চা হোক, ইন্টারমিডিয়েট লেভেলের বাচ্চা হোক, অর্থাৎ বয়সটা কত, 8 বছর, 15 বছর, 20 বছর, 22 বছর, এই যে বাচ্চাটা, এই 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 বয়সের বাচ্চারা যারা, এদের কিন্তু মানসিক এবং শারীরিক অসম্ভব এনার্জি থাকে। আমরা এই বয়সটা পার হয়ে এসেছি, কাজে আমরা জানি এই গাছে উঠে যাচ্ছে, এই দেওয়ালে উঠে যাচ্ছে, এই পুকুরে ঝাঁপ দিচ্ছি, কিছু একটা করছি, মানে অর্থাৎ কিছু একটা করতে ইচ্ছা করে, সারাক্ষণ মাইন্ড কাজ করছে, মন কাজ করছে, সারাক্ষণ ব্রেন কাজ করছে, এবং আমরা সেটা তো বার্ন করতে হবে কোথাও। এখন দেখেন দেশে খেলার মাঠগুলো হয় দখল হয়ে গিয়েছে, এই গল্প বলে তো আর লাভ নাই, এটা কম বেশি সবাই আমরা জানি। খেলার মাঠ বলতে গেলে নেই দেশে। আচ্ছা, শহরগুলোতে বলতে গেলে ঢাকা শহরে তো নেই, বড় শহরগুলোতেও খুব লিমিটেড। এখন এই বাচ্চাগুলোকে তো আপনার একটা এভিনিউ দিতে হবে, তাদের যে এনার্জিটা, মানসিক এবং শারীরিক যে এনার্জিটা, তো বার্ন করার জায়গা দিতে হবে। আপনি যখন তাকে খেলার সুযোগ দিবেন না, বন্ধ করে দিবেন, আপনি যখন তার, অনেকের মধ্যে অনেক কোয়ালিটি আছে, এখানে আপনারা আছেন অনেকে, আপনারা যে আমাদের বিভিন্ন জাতীয় দিবস হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, 21শে ফেব্রুয়ারি, অনেকেই আপনারা কিন্তু গান করেন, অনেকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, অনেকে কেরাত প্রতিযোগিতা করেন, স্পোর্টসে অনেকে ভালো আছেন। এই যে আপনাদের মধ্যে এই কোয়ালিটিগুলো, একটা মানুষ, বাচ্চারা যারা আছে, যেই বাচ্চাগুলোর আমি কথা বললাম, এই বাচ্চাগুলোর মধ্যে তো এই এনার্জিটা আছে এবং তাদের এই কোয়ালিটি আছে। অনেকের কারো গান শিখতে ইচ্ছা করে, কারো নাচ শিখতে করে, কারো ছবি আঁকতে ইচ্ছা করে, কারো কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে, কারো কেরাত প্রতিযোগিতা করতে ইচ্ছা করে। এখন আমাদের এরা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো উপায় বের করে দিতে হবে যে সে যাতে সঠিক ডাইরেকশনে থাকে। এরকমই একটি ডাইরেকশন হচ্ছে, আমরা চাইছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলার মাঠে ফিরে নিয়ে আসি। সারাদিন ফেসবুক থাকা অথবা অন্য কোনো আকর্ষণ থেকে, অন্য কোনো কিছুর ভিতর থেকে আমরা আস্তে আস্তে আমাদের জেনারেশনটাকে নিয়ে আসি প্রোডাক্টিভিটিতে। এবং সে কারণেই এই প্রাইমারি স্কুলে আমরা খেলার আয়োজন করেছি। শুধু তো ফুটবল হয়েছে, ইনশাল্লাহ অন্য স্পোর্টস, অর্থাৎ একটি বাচ্চা, আমাদের মূল যেটি পরিকল্পনা হচ্ছে, লং টার্ম যেটি পরিকল্পনা হচ্ছে, একটি বাচ্চা, এখানে আপনাদের যাদের ফ্যামিলি আছে, যাদের ছেলেমেয়েরা আছে স্কুলে, আপনি দেখেন বাচ্চা যখন সকালে স্কুলে যাচ্ছে, খেলাধুলা লেখাপড়া সব করে যখন সে বিকেলে বা সন্ধ্যায় বাসা আছে, তখন কিন্তু সে অসম্ভব টায়ার্ড থাকছে, কোনো রকমে হোমওয়ার্কটা করে ধাপাস ঘুমিয়ে পড়ছে সে, তাই না? তাই তো বিষয়টা। অর্থাৎ আমরা চাইছি আমাদের বাচ্চারা সকালবেলা যাবে, স্কুল করবে, খেলাধুলা করবে, অথবা অন্য তার যেই কোয়ালিটি থাকবে, যেই এক্সট্রা ক্যারিকুলামের কোয়ালিটি থাকবে, সেইটার সুযোগ তাকে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রোডাক্টিভ ভাবে তার টাইমটা, তার মেধাটা, তার শক্তিটা, সবকিছু সে একটা প্রোডাক্টিভ কিছুতে প্রয়োগ করে। সেই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, বা অন্য খারাপ কিছু বলেন, সেখান থেকে ধীরে 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 এদেরকে বের করে নিয়ে আসা। অর্থাৎ আমরা আসার সময় যে সাইনবোর্ডটা দেখলাম, এডুকেশন ফার্স্ট না কি জানি, এটা দেখলাম না, তুমি দেখালে যে, হ্যাঁ, এডুকেশন ফার্স্ট। এখানে আসার সময় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমি দেখিনি, জুবায়েদা উনি দেখেছেন, একটা সাইনবোর্ড কোনো এক জায়গায় এয়ারপোর্ট রোডে লেখা ছিল এডুকেশন ফার্স্ট, এডুকেশন ফার্স্ট, বিরাট একটা জায়গায় লেখা ছিল, উনি আমাকে বললেন এডুকেশন ফার্স্ট। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এটা। আমাদের বাচ্চাদের মধ্যে, আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে গল্প করি, দেখেন রিসেন্টলি আমাদের ইয়াং মেয়েরা বলেন, ছেলেরা বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভালো করছে, কিন্তু ইন্টারন্যাশনাল এভিনিউতে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। দেখেন যখন আপনি পত্রিকা পড়েন যে মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, ছেলেরা ক্রিকেটে ভালো করেছে, ভালো লাগে না নিজের কাছে? নিজে তো ভালো, তো এটা তো আমাদেরই সন্তান। আমাদের লক্ষ্যটা ওটাই হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে খেলাধুলায় নিয়ে যেতে চাইছি, যে খেলুক। আমরা স্কুল থেকে, সরকার থেকে ব্যবস্থা করবো, স্কুলগুলোতে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করব। আমরা একটা প্রতিযোগিতা শুরু করেছি, আপনাদের অনেকেরই একটা নাম খুব পরিচিত আছে, নতুন করি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারিকুলাম ছিল, গান, কবি, ছবি আঁকা, এগুলা। এটার সাথে আমরা নতুন একটা অ্যাড করেছি, নতুন একটা সাবজেক্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে স্পোর্টস। নতুন করিতে ওটা আছে, এটা স্পোর্টস। অর্থাৎ আমরা স্কুল লেভেলে, স্কুলের সিলেবাসের মধ্যে আমরা খেলাধুলাকে নিয়ে যাব। মোটামুটিভাবে এই পর্যন্ত নতুন কুড়ি স্পোর্টসের মধ্যে 8টা স্পোর্টসকে বাছাই করা হয়েছে, এবং স্কুল পর্যায়ে সিলেবাসের মধ্যে আমরা স্পোর্টস
5টা স্পোর্টস আমরা স্কুল পর্যায়ে দিব আমরা সিলেবাসের মধ্যে। এটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু হবে না স্পোর্টস, আগামী বছর থেকে এটা শুরু হবে। ওকে, ওর সিলেবাসটা, স্পোর্টসের সিলেবাসটা এমনভাবে তৈরি করার চেষ্টা করছি আমরা যে ওর ফুটবলটা, ও যেরকম অঙ্ক, ইতিহাস, বাংলা, ইংরেজি, ভূগোল যেভাবে সাবজেক্ট হয়, খেলাটা ওর একটা সাবজেক্ট থাকবে, ওইটাতে ওকে পাশ করতে হবে। ওটাতে পাশ না করলে কিন্তু পরীক্ষা পাশ হবে না। কাজে এইভাবে করে আমরা নিয়ে আসতে চাইছি। ঠিক একইভাবে আরেকটি বলি আপনাদেরকে, আমি আমার চিন্তাগুলা কি করতে চাইছি, যেহেতু সরকারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে জনগণ, আমরা কি করতে চাইছি, আমি কি করতে চাইছি আপনাদের সাথে শেয়ার করছি। এটাই আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, সেই সুযোগটা আমি এইভাবে নিচ্ছি। আমি আমার চিন্তাগুলো আপনাদের শেয়ার করতে চাইছি। যদি মনে করেন যে কোনোটা চিন্তা পছন্দ না, বলবেন আমাকে। আচ্ছা, আসেন আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। কয়েকদিন আগে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা কেউ কেউ, আমরা ছোট যখন ছিলাম, অনেকেরই এখানে সেই এক্সপেরিয়েন্স আছে, একটা অনুষ্ঠান হতো, অনেক কমে গিয়েছে দেখেছি অনুষ্ঠানটা, এটাকে আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি অনুষ্ঠানে। সেটা সায়েন্স ফেয়ার হতো, কিন্তু সারা দেশে বিভিন্ন স্কুলে আমরা বিজ্ঞান মেলা হতো। আমরা ইনোভেশন নামে আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি। এই অনুষ্ঠানটি উপজেলা, জেলা পর্যায়ে হয়ে গিয়েছে। গত সপ্তাহে জেলা পর্যায়ে হয়েছে সারা বাংলাদেশের। এটা আগামী 29 তারিখে চীন মৈত্রীতে নেশন ওয়াইড, যেটা ন্যাশনাল, যেটা ইনশাল্লাহ চীন মৈত্রীতে হবে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইনোভেটিভ, যে যার যেটা মাথায় যেটা আছে, 2জন বন্ধু হোক, 3জন বন্ধু হোক, নিজে সে একা হোক, কি সে করতে পারে, কি সে চিন্তা করে, তার কোনো কিছু ইনোভেট করার, কিছু আবিষ্কার করার, কিছু বানানোর কি সেটা চিন্তা, সেইটা সে যাতে বহিঃপ্রকাশ করতে পারে, সেটার যাতে প্রতিফলন সে ঘটাতে পারে, সেইটার জন্য আমরা অনুষ্ঠান শুরু করেছি। সেই অনুষ্ঠানটার ফাইনালটা হবে, নেশন ওয়াইডটা হবে ইনশাল্লাহ 29 তারিখে চীন মৈত্রীতে হবে। গেল খেলা, গেল ইনোভেশন। এবার আসেন, এরপরে আমরা স্কুল সিলেবাসের মধ্যে যেটা নিয়ে আসতে চাইছি। আমি এই জন্য বাচ্চাদের কথা বলছি বা স্কুলের কথা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, এরা আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে হবে। আমরা যদি ভবিষ্যৎটা ঠিক না করি, আমরা শুধু অন্য দেশের বাচ্চাদের দিকে চাই থাকবো, আরে এত ভালো করে ফেললো, ও এত ভালো করে ফেললো, অমুক দেশের বাচ্চা এত ভালো করে ফেললো। আরে ভাই, আমাদের নিজেদের বাচ্চাদের খবর নাই, এটা কোনো কথা হলো? আমাদের নিজেদের বাচ্চাদেরকে রেডি করতে হবে, বিকজ এদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি, তাহলেই বাংলাদেশটা একদিন টার্ন রাউন্ড করবে। এটা, দিস ইজ হাউ আই সি ইট, হাউ আই বিলিভ ইট। একই সঙ্গে কালচার, আমরা যেটা করতে চাইছি, আমরা 5-6টা সাবজেক্ট রাখবো কালচার। একটা হতে পারে আর্ট, মিউজিক হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, কেরাত প্রতিযোগিতা হতে পারে। এই সাবজেক্টগুলো আমরা স্কুল সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ কেউ যদি গান শিখে, তাকে ওই গান ওইভাবে শেখার আমরা ব্যবস্থা করব, এবং তাকে পরীক্ষা হবে রীতিমতন। কেউ যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখে, তাকে ওইভাবেই সিলেবাস দেওয়া হবে, ওইভাবেই তার পরীক্ষা হবে। কেউ যদি কেরাত প্রতিযোগিতায় থাকে, তার ওরকমভাবেই পরীক্ষা হবে। অর্থাৎ তার ভিতরে যে কোয়ালিটিটা আছে, সেটাকে আমরা বের করে আনতে, সেটাকে একদম ঝালাই করে একদম তাকে সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছি। অর্থাৎ এখন আপনি চিন্তা করেন, এই যেই কয়েকটা আমি শুধু কথা বললাম, তারপরে তো ভুলেই গেলাম আরেকটা বলতে, সেটা হচ্ছে আমরা ভাষাটাও তাদেরকে দিতে চাইছি। আমরা খুব সময় 6টা ভাষা ঠিক করেছি। 6টা ভাষা, খুব আমাদের 6টা ভাষা আমরা ঠিক করেছি। একটা হচ্ছে ইংরেজিটার উপরে আমরা জোর দিব। আমাদের বাচ্চার মানি না মানি, হয়তো শহর পর্যায়ে প্রাইভেট স্কুলে যেই বাচ্চাগুলো পড়ে, তাদের ইংরেজি হয়তো ভালো, কিন্তু আপনি সরকারি স্কুলগুলোতে যান, সেটি ঢাকা শহরে হোক, সেটি জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, বাদই দিলাম, সিরিয়াস অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। কাজেই আমরা চাচ্ছি বাচ্চাগুলোকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে তুলতে, এবং ইংরেজির পাশাপাশি আমরা আরেকটি ভাষা, এখন আপনারা জিজ্ঞেস করতেন কোন সে ভাষা, আমরা 6টি ভাষা, 5টা থেকে 6টা ভাষা আমরা টার্গেট করেছি। কোন 6টি ভাষা? এক হচ্ছে অ্যারাবিক, 2 হচ্ছে জাপানিজ, 3 হচ্ছে ম্যান্ডারিন। 3 হচ্ছে, আপনারা অনেকেই ম্যান্ডারিনের সাথে পরিচিত। ম্যান্ডারিনের ভাষা কিন্তু বাড়ছে, ওদের যেহেতু পৃথিবীতে ব্যবসা বাণিজ্য সবকিছু বাড়ছে, ম্যান্ডারিন ভাষা বাড়ছে, প্রয়োগটা বাড়ছে, ব্যবহারটা বাড়ছে। ম্যান্ডারিন 3, 4 হচ্ছে জার্মান, বললাম জার্মান, অ্যান্ড ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বোধহয় 5 ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। এই 5টা ভাষা আমরা যে বাচ্চা 5টাই শিখবে, যে নট দ্যাট, সে যে 5টা শিখবে নট দ্যাট, এখন তার যেটা ইচ্ছা সে শিখবে, বাট ইংরেজিটা তাকে শিখতে হবে, ইংরেজির সাথে আরেকটা ভাষা সে শিখবে, সেটা এই যে কটা বললাম এর মধ্যে একটা হতে পারে। এখন আপনি চিন্তা করে দেখেন,
আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি জিনিসটা এইভাবে চিন্তা করছি। একটা বাচ্চা আজকে ক্লাস 1তেই বলেন বা 3তেই বলেন, 5এই বলেন আছে, এই বাচ্চাটা এই যে আমরা যেই সুযোগগুলো তৈরি করতে চাচ্ছি, এই সুযোগগুলো যদি আমরা তাদেরকে তৈরি করতে পারি ক্লাস 1-এর থেকে, এবং এই বাচ্চাটা যদি ক্লাস 12 পর্যন্ত উইথ সাম ভোকেশনাল ট্রেনিং, থিওরি অ্যান্ড বোথ প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটা জিনিস এটা নষ্ট হয়ে গেল, বাতিটা নষ্ট হয়ে গেলো, এটাকে কিভাবে ফিক্স করবে, এই ট্রেনিংটা যদি তাকে আমরা দিতে পারি, এরকম যদি আরও ট্রেনিং দিতে পারি, তো এরকম এটাও আমরা ইনক্লুড করছি ভোকেশনাল ট্রেনিংয়ের যে প্র্যাকটিক্যাল এবং থিওরি, এটা বোধহয় এটা ক্লাস 8 থেকে 12 পাবেন, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্র্যাকটিক্যালটা হবে, থিওরিটা তার আগে নাকি? ও 6-7 থিওরি, 8 থেকে, হ্যাঁ, এই 6-7 থিওরি ওই বোর্ডের মধ্যে আছে, তো ওই জন্য ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করছি আমি। তো 6-7 হচ্ছে থিওরি, এবং তারপরে 8-9-10 প্র্যাকটিক্যাল। তো এখন চিন্তা করেন, একটা বাচ্চা এতক্ষণ যেই গল্পগুলো আপনাদেরকে বললাম, গল্প না আসলে, গল্প শব্দটা আমি বলেছি, গল্প না, এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা, এবং আমরা ইনশাল্লাহ এগুলোকে বাস্তবায়ন করব, কাজ শুরু করে ফেলেছি আমরা। এখন কাজের আউটপুটটা পেতে একটু সময় লাগবে, কারণ সিলেবাসটাকে গুছাতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যদি ফুটবলের জন্য 5,000 টিচার নেন, বাস্কেটবলের জন্য 5,000 টিচার নেন, ভলিবলের জন্য 5,000 টিচার নেন, মানে 15,000 টিচার। এই 15,000 টিচারও তো আমাকে বের করতে হবে, 15,000 টিচার আমাকে রিক্রুট করতে হবে, 15,000 টিচারকে কিভাবে আমরা বেতন ভাতা দিয়ে দিব, সেটা একটা বিষয় আছে। তারপরে যদি চিন্তা করেন যে কালচার, এখন যে গানের টিচার বের করতে হবে ধরেন 5,000, কবিতা আবৃত্তির টিচার বের করতে হবে 5,000, আর্টের টিচার বের করতে হবে 5,000, গেল 15,000, 15 30,000। তারপরে খেলা গেল, কালচার গেল। এখন যদি আপনি অন্য আরো সাবজেক্ট যেগুলো থাকে, ভাষার টিচার, যেমন আমরা জাপানিজ ভাষার টিচার বাংলাদেশে পাচ্ছি না, এখন আমরা চেষ্টা করছি অনলাইনে জাপানের সাথে কানেক্ট করে কি করা যায়। ইটালিয়ান পেয়েছি আমরা, তো আমরা এনাফ টিচার পাচ্ছি না, সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু দেশের ভিতর থেকে আমরা চেষ্টা করছি টিচারগুলো, অর্থাৎ কাজগুলো শুরু হয়ে গিয়েছে, কাজগুলো শুরু করেছে। ইনশাল্লাহ আমরা আশা করছি আল্লাহর রহমতে যদি ঠিকঠাক মতন এগোতে পারি, আগামী বছর থেকে এই সিলেবাসটা ইন্ট্রোডিউস হচ্ছে, আগামী বছর থেকে। আচ্ছা, তো এখন আপনারা চিন্তা করে দেখেন জিনিসটা, এই ঘরে যারা আছেন, আপনাদের প্রত্যেকের ঘরেই, নিজেরই হোক, ভাইয়ের হোক, পরিবারের অন্য আপনজনের হোক, বোনের হোক, ছোট সন্তান আছে, প্রাইমারি স্কুলে বা সেকেন্ডারি স্কুলে যারা যায়, আপনারা এখানে প্রত্যেকের আছে, হয় নিজের প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলের নিজের সন্তান আছে, অথবা ভাই বোন আত্মীয় স্বজনের সন্তান আছে। এই বাচ্চাটা আপনার ভাগিনা হোক, ভাতিজা হোক, যাই হোক না কেন, আপনি নিজে কল্পনা করে দেখেন, এই বাচ্চাটা যখন দুটো ল্যাঙ্গুয়েজ পারবে, ইংরেজির সাথে সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ পারবে, ধরেন সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, সে যখন খেলাধুলার কোনো একটা খেলাধুলায় যখন সে মোটামুটিভাবে ভালো পারবে, সে যখন একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট বাড়াতে পারবে, সে যদি আর্ট করতে পারে, এই বাচ্চা যখন বড় হবে, তার যখন ভোকেশনাল বেসিক ট্রেনিং থাকবে, আপনি বলেন তো এই বাচ্চা যখন বড় হবে, ওকে কে ঠেকায় রাখতে পারবে কোন কাজে? সেটা দেশের ভিতরেই হোক, দেশের বাইরেই হোক, ওকে কাজে কে ঠেকিয়ে রাখতে পারবে? ওকে তো খুব ডিফিকাল্ট ওকে রাখা, ও যে কোনো দেশের যে কোনো বাচ্চার সাথে সে কম্পিট করতে পারবে। কাজেই আমাদের শিক্ষা নিয়ে, আমাদের বর্তমান ভবিষ্যৎ যারা, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এইটা। আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমি ভবিষ্যৎ আমি কিভাবে চিন্তা করছি, আমাদের যারা ভবিষ্যৎ দেশ গড়ে তুলবে। যেমন গতকালকে আমি বাচ্চাদেরকে যখন অ্যাড্রেস করছিলাম, আমি তো ওদেরকে একটা কথা বলেছিলাম, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, নেক্সট টার্ম তোমাদেরকে রেডি হতে হবে। আমি জিনিসটা ওভাবে দেখি, জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমি কথাটা ওইভাবে বলেছি, এবং জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমাদের পরিকল্পনাটা আমরা এইভাবে সাজাচ্ছি। এখন এরপরে আসুন, আমার আরেকটি কাজ বা চিন্তা ভাবনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, এর মধ্যে আপনারা দেখেছেন আমরা সারা বাংলাদেশে খাল কাটার কর্মসূচি দিয়েছি। দেখলাম ব্যাপারটা নিয়ে অনেকে বেশ হাসি ঠাট্টা করছে। আমার পরিষ্কার মনে আছে, আব্বা যখন শুরু করেছিলেন তখন তো অনেক ইয়াং ছিলাম আমি, কিন্তু মনে আছে পরিষ্কার যে একদিন আমি পেপারেই পড়ছিলাম যে তৎকালীন অপোজিশনের কেউ একজন বলছে জিয়াউর রহমান খাল কেটে কুমির নিয়ে আসবে। তো দেখলাম ইদানিংও অনেকে এরকম কিছু কিছু কথাবার্তা বলছে। তো কথাবার্তা বলছে, ঠিক আছে, বলবি, সবাই তো আর আমাদের মতন বলবে না, যার যেটা ইচ্ছা বলুক, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। এর মধ্যে আমি দেখলাম বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন নিউজও আমি দেখলাম যে তারা নিউজ করছে, বিভিন্ন জায়গায় আমরা খাল কাটা যে শুরু করেছি,
আমরা তো খাল কাটা শুরু করলাম রোজার থেকে, খুব বেশি টাইম আমরা পাইনি কারণ বর্ষা চলে এসছে, অনেকগুলো খাল, বাট মোটামুটিভাবে বেশ এই পর্যন্ত 1000 কিলোমিটারের মতন সারা দেশে খাল কাটা হয়েছে। আমাদের খাল নতুন করে কাটা পুনর্খনন মিলিয়ে 1000 কিলোমিটারের মতন এবার হয়েছে। আমরা এখন আর পারবো না এই মাসের থেকে, আগামী যে জুলাই মাস থেকে তো আমরা পারবো না, আগামী কয়েক মাস, কারণ বর্ষা চলে আসছে। কিন্তু যেটা নিউজ দেখলাম এবং বিভিন্ন খবর যেটা জোগাড় করলাম, সব জায়গায় যে 100% ঠিকঠাক মতন হচ্ছে তা না, ফাঁকি ঝুঁকি হয়েছে, সেটাও আমরা চেক করছি অনবরত, সেটা আমরা চেক করছি। ফাঁকি ঝুঁকি পেলেই আমরা চেষ্টা করছি ওটাকে আবার যাতে ঠিক করা হয়। বাট তারপরেও এই পর্যন্ত যেটা দেখলাম যে অনেক জায়গায় দেখলাম মানুষ পানি পাচ্ছে, কৃষকরা পানি পাচ্ছে। এখানে আপনারা যারা আছেন আপনারা অনেকেই কিন্তু গ্রামে বসবাস করেন, গ্রামে আপনাদের বসত বাড়ি আছে, বাড়িতে যান অথবা এখান থেকেও সোজা যান। বাংলাদেশে একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা আছি। সেই ডেঞ্জারাস অবস্থাটা কি দেখুন, 20 কোটি মানুষ, আমাদের 20 কোটি মানুষ, প্রায় কিন্তু পত্রপত্রিকায় আমরা পড়তাম যে বিভিন্ন জায়গায় নদী শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় খাল বিল শুকিয়ে যাচ্ছে, মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। অনেক সময় কিন্তু আপনারা যারা বিশেষ করে যাদের ফ্যামিলি চাষাবাসের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের নিশ্চয়ই ধারণা আছে, আপনার বয়স যখন 15 বছর 18 বছর ছিল তখন আপনার পরিবার যারা ডিপ টিউবওয়েল ব্যবহার করতেন চাষবাসের জন্য, তখন যতটুকু গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন তার থেকে আরো 1-150 ফিট বেশি গভীরে যেতে হয় মিনিমাম। এই অভিজ্ঞতা নিশ্চয়ই এই ঘরে অনেকেরই আছে। আমি নিজে যখন ছোট ছিলাম, ধরেন আমার বয়স যখন 10-12 ছিল, তখন আমার পরিষ্কার মনে আছে ঢাকার ক্যান্টনমেন্টে আমরা যেই বাসায় থাকতাম, কোনো এক কারণে একবার একটা গর্ত করা হয়েছিল। ওই গর্তটা বোধহয় 6-7 ফিট, যখন গর্তটা খুললো দেখলাম পানি বের হচ্ছে। এখন ওই এলাকায় মিনিমাম 500 ফিট না গেলে পানি পাওয়া যায় না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা, পানি পাওয়া যায় না। এরকম আমি এই যে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক জায়গা থেকে দেখলাম রিপোর্ট এসছে, বর্ষার সময় একদিকে বর্ষা মানে বর্ষায় ধুয়ে সাফা হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু তার থেকে একটু দূরে কৃষকরা বর্ষার সময় পানির কষ্ট পাচ্ছে, ঠিকভাবে পানিটা প্ল্যান ওয়েতে পানিটা, অর্থাৎ তার খেতে সে বর্ষার সময়ও পানি দিতে পারছে না, পানিটা নিতে পারছে না। তখন আপনি চিন্তা করে দেখেন, এই যে নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, নদীগুলা ভরাট হয়ে যাচ্ছে, বর্ষার সময় পানি আসছে 7 দিন 10 দিন পানি থাকছে, 2 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহ পরে পানি নাই আবার। এখন 20 কোটি মানুষ প্রতিদিন পানি ব্যবহার করছে, এবং প্রতিদিন আমরা নিজেদের ব্যবহারের জন্যই হোক অথবা আমাদের কৃষিকার্যের জন্যই হোক না কেন, এই যে নিচে থেকে পানি ব্যবহার করছি, কিরকম একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। প্রতিদিন 20 কোটি মানুষের কি পরিমাণ পানি লাগে, এভারেজে একটা মানুষের সাধারণত প্রতিদিন 100 লিটার +- 100 লিটার মতন পানি ব্যবহার করে। তাহলে 20 কোটি মানুষ কত লিটার পানি ব্যবহার করে আপনি চিন্তা করে দেখুন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যাদের বাড়িঘরগুলো ওয়াটার বডি থেকে একটু দূরে, কোনো নদী পুকুর খালের থেকে দূরে, আপনি খেয়াল করে দেখবেন সেই এলাকার মানুষগুলোর কিন্তু স্কিন ডিজিজ বেশি হয়। কারণ হচ্ছে তারা এনাফ পানি পায় না, ফলে ঠিকভাবে হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে না, ফলে আস্তে আস্তে স্কিন ডিজিজ হয় ওইসব এলাকায় বা ওইসব ফ্যামিলিতে স্কিন ডিজিজ সমস্যা থাকে। এখন এই যে দেখেন স্কিন ডিজিজে মানুষের কষ্টের কথা বললাম, দৈনন্দিন কষ্টের কথা বললাম, পানি ব্যবহারের অসুখ বিসুখের কথা বললাম, কৃষির কথা বললাম, আমাদেরকে তো এটার একটা সলিউশন বের করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ঘটনা কম বেশি, এই 5ই আগস্টের পরে মাসটা হচ্ছে অগস্ট, তো ওই মাসের ওই বছরের বোধহয় খুব সম্ভব সেপ্টেম্বর মাসে হবে বোধহয় খুব সম্ভব, আপনার নোয়াখালী এলাকার দিকে বিরাট একটা বন্যা হয়েছিল। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী 3টা জেলা মিলে বিশাল বন্যা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে বন্যার কথাটা। আপনাদেরকে তাহলে বোঝানোর জন্য আরো ইজি করে আমি বলি, ধরেন একটা সুইমিং পুল, এখানে তো অনেক সুইমিং পুল আছে, আপনারা দেখেন একটা সুইমিং পুল, আপনারা চিন্তা করেন সুইমিং পুলের ডেপথ বেশি না, ধরেন 7 ফুট ডেপথ, গভীরতা 7 ফুট, কিন্তু সুইমিং পুলটা এইসব সুইমিং পুলের মতন না। ধরেন সুইমিং পুলটা 50 স্কোয়ার মাইল, মিনিমাম 50 স্কোয়ার মাইল, মানে আপনি যদি সেন্টার পয়েন্ট থেকে যেদিকেই যান 50 মাইল কিলোমিটার হবে,
50 কিলোমিটার বা মাইল যেটাই বলেন না কেন, মাইল হলে আরো বেশি হয়ে যাবে, কিলোমিটারও যদি ধরেন, এখানে কি মাইল না কিলোমিটার, যেহেতু কিলোমিটার আপনাদের বুঝতে সুবিধা সেজন্য কিলোমিটার, অর্থাৎ এই ফুলদানিটা টেবিলের মধ্যেখানে আছে, এখান থেকে আপনি যেদিকেই যান 50 কিলোমিটার, আর ডেপথ হচ্ছে 7 ফিট। এখন চিন্তা করেন এই বড় এই সুইমিং পুলটাতে কি পরিমাণ পানি আছে, চিন্তা করতে পারছেন কি পরিমাণ? চোখটা বন্ধ করে 3 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে চিন্তা করেন কি পরিমাণ পানি। এই যে বন্যার যেটার কথা বললাম, এই বন্যাটার সময় ব্যাপারটা অনেকটা এরকমই হয়েছিল। এখানে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী থেকে কেউ আছেন? ওয়াও, বেশ অনেকজন আছেন, গুড, থ্যাংক ইউ। তো এখন আপনারা চিন্তা করে দেখেন, যেহেতু এটা আপনারা ওই এলাকার মানুষ, আপনারা চিন্তা করে দেখেন, অথবা যে যার জেলা সেই জেলাটাই চিন্তা করে দেখেন, এই 3টা জেলা মোটামুটি ব্যাপক পুরাটা কিন্তু সেই প্রায় 3 সপ্তাহের মতন, 2.5 সপ্তাহের মতন পানির নিচে ছিল। কি পরিমাণ পানি! 3 সপ্তাহ পরে কিন্তু এক পানি নাই, আর পানি নাই, এতগুলা পানি নাই। আপনি পানি ক্রিয়েট করতে পারবেন? পানি আপনি ক্রিয়েট করতে পারবেন? আপনি পানি ক্রিয়েট করতে পারবেন না। কোথায় গেল পানিগুলো? সব সমুদ্রে চলে গেল। আমরা যেটা করতে চাইছি, এই যে পানিটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য ছিল, এই যে বিশাল এক সুইমিং পুলের পানি, 50 স্কোয়ার মাইল সুইমিং পুলের পানি, এই পানিটাকে আমরা ধরে রাখতে চাইছি, পানিটাকে আমরা ধরে রাখতে চাইছি। এই জন্যই আমরা সারা দেশে খাল খনন করতে চাইছি। এই খালগুলোর ভিতরে যখন বর্ষার সময় বাড়তি পানিগুলো আসবে, এই খালগুলোর ভিতরে আমরা নিয়ে যেতে চাইছি। অর্থাৎ খালগুলোর ভিতরে নেওয়ার কয়েকটি উদ্দেশ্য বা লক্ষ্যের মধ্যে একটা হচ্ছে যে আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যে নিচে চলে যাচ্ছে, আস্তে আস্তে এটাকে আমাদের রিচার্জ করতে হবে। এখন যে অবস্থায় চলে গিয়েছে, আমরা যদি আজকে থেকে মোটামুটি সবগুলো খাল যদি মোটামুটিভাবে পানিতে ভরে দিতে পারি, বাংলাদেশের যত খাল আছে খনন করে, আপনারা জানেন এগুলা এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেখানে চলে গেছে, রিচার্জ হতে মোটামুটি নর্মালে আসতে কত বছর সময় লাগবে? 30 বছর মিনিমাম, 30 বছর। মানে আপনি এই কাজটা আজকে শুরু করলে এইটার সুফল আমরা হয়তো এই ঘরে উপস্থিত অনেকেই দেখে যেতে পারবো না আমাদের জীবন দশায়, 30 বছর লাগবে। তাহলে চিন্তা করেন এই কাজটা করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপরে তো কৃষিকাজের জন্য ব্যবহারের জন্য আছে। আর এই যে আল্লাহর দেওয়া যে পানি, এটা যে চলে যাচ্ছে, এটাকে তো আমাদের ব্যবহার করতে হবে সঠিকভাবে। এবং সেজন্যই আপনারা নিশ্চয়ই খবরে এটাও দেখেছেন যে আমরা এর মধ্যে পদ্মাটা আমরা মোটামুটিভাবে একনেকে পাশ করেছি, তিস্তাটাতে আমরা করছি, তিস্তাটা নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা কিছু কারেকশন করছি, প্ল্যানের কিছু পরিকল্পনা পরিবর্তন করছি। অর্থাৎ এই তিস্তা এবং পদ্মা দুটোতে আমরা দুটো বিরাট ব্যারেজ অর্থাৎ ওয়াটার রিটেনার আমরা তৈরি করব। যেই ওয়াটার রিটেনার তৈরি করলে আমরা লক্ষ লক্ষ টন পানি বর্ষার সময় আমরা ধরে রাখতে পারবো। ড্রাই সিজনে এটিকে আমরা আমাদের সুবিধা মতন আস্তে আস্তে আমরা এটিকে আমরা ছাড়বো। বিশেষ করে পদ্মাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য তিস্তার মতন পদ্মা দুটোই গুরুত্বপূর্ণ। পদ্মাটা আমাদের গুরুত্বপূর্ণ, পদ্মার সাথে যেই পানিটা গেছে, পদ্মা নদী দিয়ে যমুনা নদীতে যেই পানিটার বঙ্গোপসাগরে পুরো গিয়ে পড়েছে, এই পানিটাকে যদি আমরা ফ্লোটা ঠিক করে ছেড়ে দিতে পারি, তাহলে এখন এই ফ্লোটা কমে যাওয়ার কারণে সমুদ্রের পানি ভিতরে ঢুকছে, সুন্দরবনের ওদিক দিয়ে ভিতরে ঢুকছে। ফলে হচ্ছে কি সবকিছু নোনতা হয়ে আমাদের কৃষি জমি থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওখানকার পশু পাখিকে এফেক্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এই বিরাট ওয়াটার রিটেনারটা তৈরি করতে পারি, তখন এখান থেকে আমরা মেজার্ড ওয়েতে আমরা পানি ছাড়তে পারবো। ফলে ওই প্রেশারটাকে তখন আমরা ম্যানেজ করতে পারবো, ওই প্রেশারটাকে ব্যালেন্স করতে পারলে সমুদ্রের পানিটা তখন আর ভিতরে ঢুকবে না। ফলে জিনিসটা আস্তে 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 আবার আমরা হয়তো ঠিক করে আনতে পারবো। ঠিক একইভাবে আমরা তিস্তাতে এখন যেরকম আছে, তিস্তা ব্যারেজ আছে, তিস্তার ভিতরে আমরা খালগুলোতে পানি নিয়ে যেতে পারবো, কিন্তু এনাফ না সেটা। এবং সেই জন্যই আমরা যেটা আমরা কথা বলবো, এই যে আমরা যাচ্ছি, আমরা ওদেরকে বলবো, ওদের থেকে টেকনিক্যাল, ওদের সেই অভিজ্ঞতা আছে, আমাদের সেই টেকনিক্যাল অভিজ্ঞতা এখনো অতটা হয়তো নেই আমাদের। তারপরে আমাদেরও ইঞ্জিনিয়াররা আছে, ওনারাও চেষ্টা করছেন যে আমরা ওদেরকে বলবো যে আমাদেরকে এই ওয়াটার রিটেনার তারা তৈরি করে দিতে পারে কিনা, যেটা আমরা আমাদের কৃষিকাজ হোক, ব্যবহারের জন্য হোক, সব কিছুতে আমরা এটা ব্যবহার করব। অর্থাৎ আমরা আমাদের এই সম্পদগুলোকে আমরা, পানি সম্পদটাকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে চাই। এখন আপনাদের সামনে
গেল পানির কথা, গেল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা। এখন আরো দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয়ই একটি খুব কথা শুনেছেন, এর মধ্যে কথাটা খুব পপুলার হয়েছে, বিশেষ করে মা বোনদের কাছে কথাটা খুব পপুলার হয়েছে গ্রামে গঞ্জে, দ্যাট ইজ ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নামক একটা কার্ডের কথা আপনারা শুনেছেন। এখন এই ফ্যামিলি কার্ডটা সম্পর্কে আমি বলতে চাই। এই ফ্যামিলি কার্ডটা নেই আমি আর মাহাদি আমিন আমরা প্রায় 11 বছর আগে থেকে কাজ শুরু করেছি। এই ফ্যামিলি কার্ডটার কনসেপ্টটা আমরা ডেভেলপ করছি। এখন বলতে পারেন যে এই ফ্যামিলি কার্ডটা বাই নাও সবাই জানেন। এই ফ্যামিলি কার্ডটা আমরা বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি, যেই ডাটা আছে সেই ডাটার হিসাবে আমরা দেখেছি যে প্রায় 4 কোটির মতন ফ্যামিলি আছে। যেই ফ্যামিলির এভারেজ মানুষের সংখ্যা, এভারেজ সংখ্যা হচ্ছে 5 জন হিসাবে ধরলে 4 কোটির মতন ফ্যামিলি আছে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ফ্যামিলি কার্ডটা নামে একটা কার্ড আমরা দিব, এবং এই কার্ডটা আমরা দিব পরিবারের যে মহিলা প্রধান আছে, যিনি পরিবারটা ডে টু বেসিসে ডেইলি পরিবারটা চালান, এই মহিলার হাতে আমরা অর্থটা দিব। আমাদের যেটা রিসার্চের রেজাল্টটা বললে আমার উপরে একাংশ খুশি হয়, একাংশ খুব বেজার হয়। যারা খুশি হন তারা হচ্ছে নারীরা খুশি হন, কারণ আমাদের রিসার্চটা আমাদেরকে বলছে যে আপনি যখন একটা সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট একজন নারীর হাতে দিবেন, সে ওটা চিন্তা ভাবনা করে খরচ করে, সে তার পরিবারের কথা চিন্তা করে, পরিবারের সিকিউরিটির কথা চিন্তা করে, ভবিষ্যৎ চিন্তা করে, সেভাবে প্ল্যান করে সে খরচ করে। আমরা যতই বলি, অনেকে বিভিন্নভাবে বলে যে না নারীরা অত চিন্তা করে না, কিন্তু নারীরা কিন্তু ঠিকই চিন্তা করতে পারে। তারা প্ল্যান ওইভাবেই করে সেই অর্থটা, সেই রিসোর্সটা সেভাবে ব্যবহার করে। ছেলেদের ক্ষেত্রে দেখা যায়, ছেলেদেরকে একটা রিসোর্স দিলে ছেলেরা একটু গিয়ে গল্প গুজব করে বন্ধু বান্ধব নিয়ে রিসোর্সটা নষ্ট করে ফেলে। তো আর সব ক্ষেত্রে হয়তো না, কিছু কিছু এক্সেপশনসও আছে, বাট ওভারঅল রিসার্চ তাই আমাদেরকে বলে। তো সেই জন্যই আমরা সেই জন্য না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আরেকটা বিষয়। দেখুন আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে 20 কোটি মানুষ, আমরা যত যে যাই প্ল্যান করি না কেন, এই 20 কোটি মানুষের দেশটা যদি আমরা চিন্তা করি, দেখেন মালয়েশিয়া বিশাল একটা দেশ, কিভাবে ল্যান্ড ওয়াইজ বিশাল, কিন্তু পপুলেশন কত এখন? 2.5 কোটি, ওদের 3 কোটি পপুলেশন। 3 কোটি মানে ঢাকা শহরে যেই পপুলেশন থাকে, ঢাকা শহরে বোধহয় 3 কোটির বেশি পপুলেশন থাকে। মানে পুরা মালয়েশিয়াকে আপনি ঢাকা শহরে নিয়ে আসেন, সাইজ অফ দি ঢাকা শহর মালয়েশিয়া। কিন্তু আপনি যদি ওভাবে চিন্তা করেন, তার মানে 20 কোটি মানুষ, ইটস এ হিউজ কান্ট্রি। 3 গুণ ইউকের, 3 গুণ ইউকের মানুষ হচ্ছে 7 কোটি, বাংলাদেশ হচ্ছে 20 কোটি মানুষ, কাজে ইউকেরও 3 গুণ বড়। তার মানে কত বিশাল একটা দেশ। এখন এই দেশটি আপনি যতই পরিকল্পনা করেন, আপনি যদি একটা অংশকে, অর্থাৎ 20 কোটির মধ্যে 10 কোটি নারী, এই নারীকে যদি আপনি পিছনে ফেলে রাখেন, তাহলে তো আপনি এগোতে পারবেন না। ইভেন আপনি আপনার সংসার নিয়ে কথা চিন্তা করে দেখেন না কেন, আপনার নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করে দেখেন, আপনার এবং আপনার ওয়াইফ দুইজনে যদি মিলিতভাবে সংসারটা রান না করে, আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যদি রান না করে, আপনার বিভিন্ন রকম সমস্যা হবে, সংসারে হবে না। ঠিক দেশটা কিন্তু এরকমই একটা বিষয়। এবং এই নারীদেরকে আমরা এম্পাওয়ার্ড করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন 91 এবং তারপরে 2001 সময়, উনি দুটো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সেটা হচ্ছে নারীদের শিক্ষা কিন্তু উনি ফ্রি করে দিয়েছিলেন। প্রথমে 1 থেকে 10, পরে ক্লাস 12 পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা। এই মেয়েরা কিন্তু শিক্ষিত হয়েছে। এখন এদেরকে আমাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে অর্থনৈতিকভাবে। এর ভিতরে আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই মেয়েদেরকে আমরা আরো এডুকেট করতে চাই, এবং তার হিসাবে আমরা ডিগ্রি পর্যন্ত মেয়েদের ফ্রি করার চিন্তা করেছি, পরিকল্পনা করেছি। মেয়েদের শিক্ষা ব্যবস্থা ডিগ্রি, দেশনেত্রী খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে গিয়েছেন, ওই লিগাসিটিকে টেনে আমরা ডিগ্রি পর্যন্ত নিতে চাচ্ছি। এবং অ্যাডেড যেটা করতে চাইছি, যারা ভালো করবে তাদেরকে আমরা স্কলারশিপের ব্যবস্থা করব, মেয়েদেরকে, নারীদেরকে। আচ্ছা, এখন আসেন, এই যে বললাম ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মহিলাদের হাতে ধীরে ধীরে, প্রথমে আমরা যারা নিডি, যারা ওয়ার্কিং ক্লাস, নিডি, দুস্থ, নিম্ন মধ্যবিত্ত, এরকম নিম্নবিত্ত, এই ধরনের মহিলা যারা আছেন, ফ্যামিলি যারা আছেন, তাদেরকে আমরা প্রথমে এটা দেবো। আপনি হয়তো বলতে পারেন যে 2,500 টাকা কি? দেখুন, আপনার কাছে হয়তো 2,500 টাকা কিছু না, কিন্তু দেশের গ্রামে আপনি যান,
4 কোটির মধ্যে 2 কোটি পরিবার পাবেন যার কাছে 2,500 টাকা অনেক মূল্যবান টাকা, অনেক মূল্য যার কাছে। এবং এই 2,500 টাকা যদি আপনি তাকে দেন, সে কিন্তু তখন প্রথমেই যেটা করবে, কারণ আমি নিজে দেখেছি, দেখা থেকে আমি তখন বুঝলাম যে আমি যা চিন্তা করেছিলাম, আমরা যে 11 বছর ধরে কাজ করছিলাম, তাহলে আমাদের চিন্তার সাথে আস্তে আস্তে জিনিসটা বাস্তবে মিলছে। কি সেটা? যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছে, সাংবাদিকরা, ওই যে ওখানে সাংবাদিকরা আছেন, ওনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছেন, যখন যেখানে বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড আছে, যে কি করবেন টাকাটা দিয়ে। বলে প্রথমে আমার দেখবো প্রয়োজনীয় ওষুধ যেটা সেটা কিনবো, তারপরে বাচ্চাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেটা কিনবো। তার মানে চিন্তা করে দেখেন, প্রথমে সে পরিবারের অসুখ বিসুখ যারা আছে তাদের ওষুধ কিনবে, এসেনশিয়াল জিনিসটা, তারপরে বাচ্চাদের যেটা প্রয়োজনীয় জিনিস সেটা কিনবে, তারপরে পরিবারের একটু বেটার খাবারের ব্যবস্থা করবে। আমরা যেটা দেখেছি, এই কাজগুলো তো হবেই, এই কাজগুলোর সাথে দেখুন, যখন সে একটু বেটার হয়ে যাবে, যখন তার খাওয়ার পরিমাণটা একটু ভালো হবে, একটু বেটার খেতে পারবে, তারপরে যখন তার অসুখ বিসুখের বিষয়টা কমে আসবে, ওষুধ কিনতে পারলে যখন সুস্থ হয়ে আসবে, তখন সেখান থেকে কিছু টাকা আবার তার কাছে বাঁচবে, ওই 2,500 টাকা থেকে। একসময় তার হাতে তার বেসিক প্রয়োজনটা যখন 2 বছর 3 বছর পরে কমে আসবে, তার হাতে যখন সঞ্চয়টা আস্তে আস্তে বাড়বে, ওই 2,500 টাকা থেকে সঞ্চয়টা বাড়বে, তখন সে কিন্তু আরেকটা কাজে মন দিবে। কি সেটা? সে তার ক্যাপেবিলিটি এবিলিটির মধ্যে ছোট 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 ইনভেস্ট করবে। সে বিভিন্নভাবে মহিলারা ইনভেস্ট করবে, কাজ করবে, হয়তো 5টা ছাগল কিনবে বা 10টা হাঁস কিনবে, এটা উদাহরণ হিসেবে বললাম। অর্থাৎ সেখান থেকে যে ডিম আসবে সেটা সে নিয়ে ওখানে বিক্রি করবে, দোকানে বিক্রি করবে। ছাগল হবে, ছাগল সে কোরবানির সময়, ঈদের সময় বিক্রি করবে, অথবা অন্য কোথাও বিক্রি করবে। অর্থাৎ তার কিন্তু আস্তে আস্তে আর্নিংটা বাড়ছে, অর্থাৎ সেই জমানো টাকাটা সে কিন্তু ইনভেস্ট করছে, অর্থাৎ মানিটা কিন্তু রিসাইকেল হচ্ছে। এটা হলো একটা সাইড। আপনি চিন্তা করে দেখুন, অনেকে বলছে যে এই টাকা দিবেন, এই টাকা তো কি হবে, এই টাকা তো খেয়ে পরে শেষ করবে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে পরে শেষ করবে। আমরা যাদেরকে 2,500 টাকা করে দিতে চাইছি, তারা তো ওই টাকা দিয়ে ইউকেতে, লন্ডনে বাড়ি কিনবে না, সিঙ্গাপুরে বাড়ি কিনবে না, পাচার করবে না। ওই টাকাটা তো ভেরি মাচ দেশের ইকোনমির মধ্যে রয়ে যাবে। আচ্ছা, কোথায় ইকোনমির মধ্যে রয়ে যাবে? ধরেন এটা একটা গ্রাম, এই গ্রামে আমরা, এখানে যে মা বোনে বসেছেন, ওখানে ওনাদের মধ্যে আমরা ধরেন 100 জনকে ফ্যামিলি কার্ড দিলাম। তা 100 জনকে ফ্যামিলি কার্ড দিলাম, 100 ইন্টু 2,500 হলে কত হয়? 2.5 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এখন এই 100 জনের মধ্যে ধরেন এই 100 জন তো বিভিন্ন রকম গ্রোসারি করছে, তাই না? সংসার চালানোর জন্য গ্রোসারি করতে হচ্ছে, পাড়ার ওই গ্রামের গ্রোসারির দোকানে যাচ্ছে। তো গ্রোসারির দোকানে গিয়ে সে আলু কিনছে, পটল কিনছে, অথবা বাচ্চার জন্য একটা চিপস কিনলো, অথবা পাশের দোকান, কাপড়ের দোকান আছে, ওখান থেকে বাচ্চার জন্য একটা কাপড় কিনলো, অথবা নিজের জন্য একটা কাপড় কিনলো, অথবা তার মেয়ের জন্য চুড়ি কিনলো, অথবা একটা গয়না কিনলো, কিছু একটা কিনলো, কানের দুল কিনলো বা কিছু কিনলো। এখন ফ্যামিলি কার্ড পাওয়ার আগেই 100 জন মহিলা খুব বেসিক এসেনশিয়াল জিনিসগুলো কিনছে। আমি যে আইটেমগুলোর কথা বললাম, সেটা চিপসের প্যাকেটই বলি, সেটা চুড়ির কথাই বলি, সেটা গয়নার কথাই, দেশি তৈরি গয়নার, ইমিটেশনের গয়নাই বলি, অথবা ফ্রক বলি, শাড়ি বলি, গামছা বলি, এগুলা কি ইম্পোর্টেড ব্র্যান্ডেড আইটেম? একটাও ইম্পোর্টেড বা ব্র্যান্ডেড আইটেম না। আমরা ব্র্যান্ডেড বলতে যা বুঝি, নান অফ দিস আইটেমস আর ব্র্যান্ডেড অথবা ইম্পোর্টেড না। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রি প্রডিউস করছে। এখন যখনই ওনারা এই মুহূর্তে, যারা পায় নাই, এই মুহূর্তে যখন তারা ফ্যামিলি কার্ড পায়নি, তারা শুধু বেসিক জিনিসগুলো কিনছে ওই দোকান থেকে। কিন্তু আপনি চিন্তা করেন, যেই মাস থেকে তারা ফ্যামিলি কার্ডের অ্যালাউন্সটা পাওয়া শুরু করবে, ওই মাস থেকে কিন্তু ওই দোকানগুলোর সেল বাড়া শুরু করবে, তাই নয় কি? আচ্ছা, তার মানে ওই দোকানের সেল বাড়ছে। আপনি চিন্তা করেন, সেল বাড়ার সাথে সাথে কি হচ্ছে, দোকানদার দেখছে আরে আগে কিন্তু আসতো 10 জন, এখন কিনতে আসছে 50 জন, মানে 40 জন ক্রেতা তার বেড়ে গিয়েছে। এখানে তিতুমির সাহেব আছেন, উনি ইকোনমিক্সটা ভালো বলতে পারবেন। তো 40 জন কিনতে পারছে। এখন দোকানদার 40 জনকে মানে 40 জনকে সার্ভিস দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তখন দোকানদার কি করলো, আগে ছিল একা, তখন ও একজনকে হায়ার করলো, একজন কর্মচারী সে রাখলো, অর্থাৎ একটা জব ক্রিয়েট হলো, একটা কর্মচারী সে রাখলো, একটা জব ক্রিয়েট হলো। আচ্ছা, আমি যেই 4টা-5টার কথা বললাম, যে আইটেমগুলোর কথা বললাম, আপনি চিন্তা করেন, তখন তার এখন ওই ডিমান্ডটা বেড়ে গেল। আগে বেচারা মা হয়তো বাচ্চা, ছোট বাচ্চা মেয়ে, তার জন্য হয়তো সারা মাসে একটা চিপসের প্যাকেট কিনতো। এখন কিন্তু সারা মাসে হয়তো প্রতি সপ্তাহে সে একটা করে চিপস মাসে 4টা কিনবে। এখন মাসে একটা কিনছে, তখন কিন্তু সে 4টা কিনবে। অর্থাৎ চিপসের কাটতি কিন্তু বাড়লো।
চিপসের সেল ওখানে বাড়লো, ওর প্রোডাকশন বাড়লো, ও আলু চাষির কাছ থেকে আলু বেশি কিনছে এখন। দেখেন ইম্প্যাক্টটা কোথায় যাচ্ছে, যে চিপসটা বানাচ্ছে যেই আলু চাষির কাছ থেকে আলুটা কিনছে, সে কিন্তু এখন কিনে হয়তো 5 পণ আলু, তখন কিনবে সে 20 পণ আলু। তার কারণ তার প্রোডাকশন, তার রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। আচ্ছা, এখন আলুটা যে চাষবাস করছে ওখানেও তো খেতে খামারে কাজ করছে। আচ্ছা, তারপরে আলুটা আগে 5 মণ আলু আনতে হয়তো 1 ট্রাক লাগতো, এখন 20 মণ আলু আনতে হয়তো 4 ট্রাক লাগবে। তার মানে ট্রাকের ড্রাইভারের একটা জব হলো, আলুগুলো যে উঠাচ্ছে, স্টোরিং করছে। অর্থাৎ আপনি দেখেন মাল্টিপ্লাই করেন জিনিসটাকে, কোথায় ইকোনমিক গ্রোথটা কোথায় হচ্ছে। এখন আমরা 2,500 টাকা দিলাম, 100 জনকে দিলেন আপনি 2.5 লাখ টাকা। এটা যখন আপনি 1 কোটিকে দিবেন, 1 কোটি মানুষের হাতে যখন 2,500 টাকা, এখন গুণ করেন, সবার ফোন আছে, ফোনে ক্যালকুলেটর আছে, গুণ করেন আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা, ইকোনমিক ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়ছে। এবং কিন্তু এই যে আপনি 2,500কে 1 কোটি দিয়ে গুণ করলে যেই টাকাটা হয়, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমরা অতীতে দেখেছি এই টাকাটা অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে, এই করবে সেই করবে, কিন্তু সেই টাকার দেশে থাকেনি, সেই টাকা কোথায় চলে গেছে আপনারা জানেন। সো এই হচ্ছে আমাদের চিন্তাটা, আমরা এই জন্য ফ্যামিলি কার্ড করতে চাইছি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য। এবার যদি বাজেটটা খেয়াল করে থাকেন আপনারা, এই বছরে যে বাজেটটা আমরা দিয়েছি, এই বাজেটটা এখানে আমার ধারণা কয়েকজন এখানে উপস্থিত আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ান, খুব সম্ভব এখানে ইকোনমিক্সের টিচারও মনে হয় আছেন, হয়তো 2-1 থাকলেও থাকতে পারেন। বাজেটটা যদি আপনারা খেয়াল করে দেখেন, বাজেটটাতে আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। দেশে যেই ধরনের জিনিসপত্র প্রডিউস হয়, ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি যে আছে, এবং সে দেশে আপনার এই গ্লাসটা তৈরি করার ইন্ডাস্ট্রি আছে, বাট একই সাথে কোনো একজন ব্যবসায়ী গ্লাসটা আবার ইম্পোর্টও করছে। আমরা যেটা করেছি, যেই লোকটা র মেটেরিয়াল ইম্পোর্ট করে গ্লাসটা বানাচ্ছে, দেশে ম্যানুফ্যাকচার করছে, তার র মেটেরিয়ালের ডিউটিটা আমরা কমিয়ে দিয়েছি। আর যেই লোকটা টোটাল প্রোডাক্টটাকে ইম্পোর্ট করছে, তার ইম্পোর্টের উপর আমরা ডিউটিটা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দেওয়া, লোকাল ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দেওয়া। কারণ লোকাল ইন্ডাস্ট্রি যদি সাপোর্ট দেয়, গ্রো করে, আমার বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে, আমার ইকোনমি গ্রো করবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, এটা খুব সংক্ষেপে 2 লাইনের মধ্যে বাজেটের একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। বাজেটের আরেকটি ঘটনা বলি। বাজেটের আরেকটি ঘটনা হচ্ছে যে এখানে দেখেন অনেকে, ওই যে উনি আইফোনে রেকর্ড করছে, খুব সম্ভব একটা কন্টেন্ট মেক করবে উনি, আরো কয়েকজনকে আমি দেখছি এখানে করছে। ওইদিকেও ক্যামেরার পাশাপাশি মনে হচ্ছে সাংবাদিক ভাইদের কাছেও মনে হচ্ছে কয়েকজন মোবাইলে রেকর্ড করছে। ওনারা নিউজ কভার করছে, ওখান থেকে আবার কেটে কেটে ছোট ছোট কন্টেন্ট বানাবে। আপনার ভিয়েতনাম গত বছর খুব সম্ভবত, রেহান আমাকে প্লিজ কারেক্ট করে দিন, তারা বোধহয় প্রায় $100 মিলিয়ন আর্ন করেছে কন্টেন্ট মেকিং থেকে। $100 মিলিয়ন আর্ন করেছে কন্টেন্ট মেকিং থেকে শুধুমাত্র। আমাদের ছেলেমেয়েরাও অনেক জিনিস ছেলেমেয়ে আছে আমাদের। স্বাভাবিকভাবে গভর্নমেন্ট চালাতে হলে তো রেভিনিউ লাগবে। এমনি চিন্তা ভাবনা হয়েছিল যে কন্টেন্ট মেকিং, বিশেষ করে মানে যারা কোম্পানির জন্য কাজ করবে কন্টেন্ট মেকিং এর জন্য, তাদের উপরে 7.5% একটা ট্যাক্স চিন্তা ভাবনা করা হয়েছিল। আমরা যখন বসলাম, যারা কাজ করে, আমরা যারা পলিটিশিয়ান, আমরা যখন বসলাম যে না, এটা করা যাবে না। এটা এই জন্য করা যাবে না বিকজ আমাদের এই ইন্ডাস্ট্রিটা গ্রো করছে 1 নম্বর, এবং এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা এইটা করেই বেচারারা চলে, এটা করেই সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, এটা করেই তার নিজেকে সে সাপোর্ট দিচ্ছে। আমরা এখনই তাদের উপর ট্যাক্স ইম্পোজ করতে চাই না, সেই সম্পূর্ণ সেটাকে আমরা 0 ট্যাক্স আমরা করে দিয়েছি। অর্থাৎ এই আইটি সেক্টরটাকে আমরা গ্রো করতে চাই। আপনারা যদি আইটি সেক্টর নিয়ে আরো যেসব বিষয় আছে বাজেটে, আইটি সেক্টরে যদি যান, দেখবেন যে সব জায়গায় ট্যাক্স উঠিয়ে দিয়েছি আমরা, অথবা ট্যাক্স রিডিউস করে দিচ্ছি। প্রত্যেকটা আইটেম উঠবে, সেটা ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, সব জায়গায় কিন্তু কমানো হচ্ছে সব জায়গায়। অর্থাৎ এই সেক্টরটাকে আমরা উঠাতে চেয়েছি। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যারা এইটাতে ভালো, আইটিতে যারা বলে, তারা যাতে উৎসাহ পায়, তারা যাতে
সেখানে জব ক্রিয়েট করতে পারে, নিজেদের জবের জন্য ক্রিয়েট করতে পারে, অন্যের জন্য জব ক্রিয়েট করতে, ওই স্কোপটা আমরা তৈরি করতে চাইছি। আচ্ছা, এরপরে অনেকগুলো তো আলাপ করলাম, এরপরে আর কোন বিষয়টা আলাপ করা যায়? হ্যাঁ, প্রবাসী, বুঝতে পারছি, কৃষি কার্ড, প্রবাসী কার্ড। আচ্ছা, প্রবাসী কার্ডের বিষয়টা আমার মনে হয়, প্রবাসী কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন, গভর্নমেন্টের না অবৈধ, শুনেন শুনেন, আপনারা এখানে তো বিদেশে আছেন, আপনারা এখানে বিদেশে আছেন, আপনি যেই দেশে আছেন, আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে, বাস্তবতা বুঝতে হবে আপনাকে। আপনি আবদার ধরলে তো চলবে না, আমাদেরকে তো এই দেশের আইনে চলতে হবে, তাই না? এখন প্রথমেই আমি যেই কথাটা বলেছি, আগামীকাল ওনাদের সাথে আমরা কথা বলবো, অসুবিধা আছে আমরা সেগুলো তাদেরকে আলাপ করব, তাদের সাথে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তারা তো আর তার দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের ভিতরে থাকবে। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি, আমরা সেটা অবশ্যই করব। এটা তো নর্মাল ব্যাপার, আমাদের কাজে লাগবে। কিন্তু আমি আপনাদের সাথে এতক্ষণ যেই আলাপটা করলাম, সেটা আমি সম্পূর্ণ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম। সেই সার্বিক পরিস্থিতির, অর্থাৎ আমরা দেশটাকে আমরা কোথায় নিতে চাইছি, আমরা কোন দিকে নিতে চাই, অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেক সেক্টর আছে, অনেক দিক আছে, সবগুলো তো আলাপ করলে রাতভর কাভার হয়ে যাবে। তো জার্নি করে এসেছি, কালকে আবার সারাদিন প্রোগ্রাম আছে, ইচ্ছা থাকলেও কথা বলতে পারবো না এত, কালকের জন্য প্রস্তুতি নিতে হবে, রাতও হয়ে গেছে অনেক। তো এখন প্রিয় ভাই বোনেরা, মূল বিষয় যেটি হচ্ছে যে দেখুন, আমরা 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, এর ভিতরে বিভিন্ন রকম অরাজকতা ছিলই, এর ভিতরে আমরা দেখেছি প্রশাসন বলুন, সেটি বিভিন্ন টাইপের প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, সবকিছু একটা অরাজক অবস্থার মধ্যে ছিল। কাজে এই সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, মাত্র যেটা বললাম। তো এই সবগুলো ব্যবস্থাকে অ্যাড্রেস করে নিয়ে, এই সবগুলো ব্যবস্থাকে আমাদেরকে ধীরে ধীরে অ্যাড্রেস করতে হচ্ছে। কাজেই মূল যেই বিষয়টি হচ্ছে, আমাদের হতাশ হবার কোনো কারণ নেই, বাংলাদেশ নিয়ে হতাশ হবার কোনো কারণ নেই। আমাদের সামনে, আপনাদেরকে এতটুকু বলতে চাই যে বাংলাদেশ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটি বিরাট তবে আছে, তবে হচ্ছে যে আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যেই কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম, যে দেখুন, আসার সময় যেই জিনিসটা সবচেয়ে বেশি, এটা তো ঠিক আছে, নতুন রাস্তা হবে, বিল্ডিং হবে, এগুলা তো চোখে পড়েই, এটা তো কোনো জিনিস না। কিন্তু যেই উদাহরণটা আমি আপনাদের সামনে দিয়ে শুরু করেছিলাম, যে ঢাকার থেকে রাস্তাগুলো অনেক পরিষ্কার লেগেছে আমার কাছে, এবং এই পরিষ্কারের সহায়তা কিন্তু, বা পরিষ্কার করার কাজটা কিন্তু আমার দেশের ভাইরাই করছে। কাজে আমার কথা হচ্ছে, আমার দেশের ভাইরা যদি এখানে পারে, তা আমরা দেশে কেন পারবো না, দেশে কেন করব না? হ্যাঁ, প্রবাসীদেরকে সুবিধা দিতে হবে। কি সুবিধা? একজন 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 আচ্ছা ভাইরা, সবাই একটু চুপ করবেন। আমি এটাই চাচ্ছিলাম, এই যে এখন মাত্র এই গত কয়েক সেকেন্ডে যে ঘটনাটা হলো, এই ঘটনাটা আপনাদের সবাইকে দেখানোর জন্য আমি এটা চাচ্ছিলাম। কি সেটা জানেন? আপনারা সবাই একসাথে কথা বলেন, কেউ কাউকে কথা বলতে দিচ্ছেন না, আপনারা সবাই কেউ কাউকে কথা বলতে দিচ্ছেন না। তার ফলে কি হচ্ছে জানেন? কোনোটাই হচ্ছে না, কারোটা কেউ বুঝতে পারছে না, কারোটা কেউ শুনতে পাচ্ছে না, এবং আমিও কিছু করতে পারছি না।
এই জায়গাটা থেকে আমাদের আসতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় প্রবাসী ভাইয়েরা, দেখুন আপনারা আমার বিগত এক যুগ সম্পর্কে আমার উপর দিয়ে কি গিয়েছে, আমার পরিবারের সাথে কি হয়েছে, কম বেশি একটা ধারণা আপনাদের আছে। আমি কয়েকদিন আগে বাংলাদেশে বেশ কিছু সাংবাদিক ভাইদের সাথে আমি কথা বলছিলাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম, সেখানে ওনাদের সকলের সামনে আমি একটি কথা বলেছিলাম। দেখুন, বিশেষ করে 1/11-এর পরে এবং তারপরেও বিভিন্ন সময় কতগুলো ঘটনা ঘটেছিল আমার সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার মায়ের সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার বাবা ভাইয়ের সাথে, বিভিন্ন ঘটনা ঘটেছে। আপনাদের হয়তো ভুলে গেছেন, সেই সময় হয়তো অনেকেই দেখেছেন, বাট এখন ভুলে গেছেন। আম্মা একবার না ভুলে গেছেন, যেটা আমি বলবো ভুলে গেছেন, ভুলাটাই স্বাভাবিক। সেটা হচ্ছে আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। ঠিক আছে, এখন এক মিনিট, আমি যেটা বলতে চাইছি দয়া করে একটু শুনুন। তারা সেটি দেয়নি অ্যাম্বুলেন্সটি। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। যেই কথাটি আমি বলতে চাইছি, আমি গত প্রায় কতক্ষণ ধরে কথা বলছি, 1 ঘন্টা হচ্ছে। এই যে গত 45 মিনিট ধরে কথা বলছি, গত 45 মিনিট যাবত কথা বলছি, যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটি হচ্ছে যে দেখুন, আমাদেরকে একটি বিষয় থেকে বের হতে হবে। আপনাদের সামনে যে পরিকল্পনাগুলো তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো আমাদের সবার জন্যই আমরা করেছি। আমরা যদি সকলে মিলে হইচই করি, সকলে মিলে যদি শুধু নিজেরটা দাবি করি, তাহলে কোনোটাই হবে না। শুধু যদি নিজেরটা আমরা চিন্তা করি, কোনোটাই হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। সেজন্য আজকে আপনাদেরকে বলবো, আপনি প্রবাসী, হ্যাঁ আপনি প্রবাসী, আমিও তো দেশি। আপনার যেরকম দেশের উপরে দাবি আছে, আমার উপরে দেশের উপরে দাবি আছে, রাইট? আসেন না কথাটাকে চেঞ্জ করি। আমরা দাবি কথাটা কেন আমরা বারে বারে বলি, কেন আমরা ভিন্নভাবে চিন্তা করি না? আমরা দাবিটাকে ভুলে গিয়ে কেন আমরা বলি না, প্রবাসী হিসেবে আপনার যেরকম দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমারও তো দেশের প্রতি কর্তব্য আছে। আসুন না আজকে আমরা আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। আমরা কি নিব দেশ থেকে? দেখুন, দেশ থেকে কেউ একজন, একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে, আজকে দেশটিকে একদম ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, হয়েছে, ঠিক আছে হয়েছে, কি করার? কিছু করার ছিল না। আমরা চেষ্টা করেছি, বুকের রক্ত দিয়েছে মানুষ, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন আসুন আমরা সকলে মিলে কি করতে পারি দেশের জন্য, এইটিতে আমরা আসি। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে দেশবাসীর পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি একটি কথা রাখলাম, আসুন আজকে থেকে আমরা চিন্তা করি আমরা কি করতে পারি দেশের জন্য। দেশের জন্য আমরা কি করতে পারি, এটি হোক আমাদের আজকের চিন্তা। আপনাদের কাছে এই আশা রেখে, এই চাওয়া রেখে আমার বক্তব্য আজকে শেষ করছি। সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।